আজ 30শে জানুয়ারি শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। কে কার সঙ্গে বৈঠক করবে আমি ঠিক করতে পারি না, সেলিম হুমায়ুন সাক্ষাৎ প্রসঙ্গে নওশাদ। মমতার লেখা কবিতার বই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বন্ধ লক্ষ্মীর ভান্ডার, রিপোর্ট চাইল হাইকোর্ট। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য ভাঙড়ে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আনন্দপুরে শুভেন্দু, শর্ত সাপেক্ষে বিজেপির মিছিলে সবুজ সংকেত হাইকোর্টে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। এই বৈঠক নিয়ে নওশাদ সিদ্দিকী মুখ খুলেছেন। তিনি বলেন, কে কার সঙ্গে বৈঠক করছে সেটা আমি ঠিক করে দিতে পারি না। একই সঙ্গে তৃণমূল ও বিজেপি বিরোধী যারা রয়েছেন তাদের একজোট হওয়ারও বার্তা দিয়েছেন তিনি। নওশাদ এদিন বলেন, 26-এর নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে হারাতে হবে, এটাই মূল লক্ষ্য। তার জন্য যত ধর্মনিরপেক্ষ দল রয়েছে তাদের একজোট হতে হবে, কিন্তু কে কার সঙ্গে জোট করবে বা বৈঠক করবে তা আমি ঠিক করে দিতে পারি না। সিপিএম এর সঙ্গে বৈঠকের পর হুমায়ুন প্রকাশ্যে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি সিপিএম ও আইএসএফ এর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে আগ্রহী। আইএসএফ এর সঙ্গে কথাবার্তার দায়িত্ব তিনি সিপিএম এর ওপরে ছেড়ে দিতে চান বলেও জানান। এই ইস্যুতে নওশাদের সাফ কথা, যে কেউ স্বাগত জানাতেই পারেন, তবে এই মুহূর্তে তিনি এই নিয়ে কিছু ভাবেন না। যদিও এটুকু নওশাদ স্পষ্ট করে দিয়েছেন, বিগত 1 বছর ধরে তৃণমূল বিজেপি বিরোধীদের একজোট করার চেষ্টা করছেন তিনি। কংগ্রেসকে চিঠি দিয়েছেন, সিপিএম এর সঙ্গে একাধিকবার বৈঠক করার চেষ্টা করেছেন। আশা করছেন খুব তাড়াতাড়ি গোটা বিষয়টি নিয়ে ভাবনা পরিষ্কার হবে। অধীরের সময় জোট হয়েছিল, শুভঙ্কর নিজে সিদ্ধান্ত নিতে পারে না, ভেস্তে যাচ্ছে বাম কংগ্রেসের জোট। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সরব হয়েছেন। তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অধীর চৌধুরী সভাপতি থাকাকালীন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল, কিন্তু শুভঙ্করের তৃণমূলের প্রতি বেশি দরদ রয়েছে বলে মনে হয়। তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না, কেন্দ্রীয় কংগ্রেসের অপেক্ষায় থাকেন। সেলিম সাপ বলেন, আমি কাউকে ছাড়ছি না, কাউকে পায়েও ধরতে পারবো না, কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। তিনি আরো জানান, নির্বাচনের কাজ শুরু করে দিয়েছেন, কংগ্রেসকে ঠিক করতে হবে তারা বিজেপির সঙ্গে যাবে নাকি তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে। বামফ্রন্ট চায় বিজেপি তৃণমূল বিরোধী সবাই এক হোক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেলিমের এই ভাষায় কংগ্রেস সিপিএম এর সম্পর্ক অম্ল মধুর হয়ে যাচ্ছে। জোটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, অধীর শিবির জোটের পক্ষে, কিন্তু শুভঙ্কর শিবির একলা চলন নীতির পক্ষে। সেলিম বলেন, শুভঙ্কর যদি না চান, অধীর যদি চান, তা কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু অবস্থান স্পষ্ট করতে হবে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে। রাজনীতি এভাবে ওজন করে হয় না। ডাক্তার ফেক উকিল ফেক জাজ পর্যন্ত পাওয়া গেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আনন্দপুরে শুভেন্দু। আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার 2টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, 21টি দেহাংশ উদ্ধার হয়েছে এবং 27 জন নিখোঁজ রয়েছেন। শুভেন্দু অধিকারী আশঙ্কা করেন, মৃতের সংখ্যা 40-এর কাছাকাছি পৌঁছতে পারে এবং 20 জনের বেশি এখনো নিখোঁজ। ঘটনাস্থলে তথ্য প্রমাণ নষ্ট করার আশঙ্কায় পুলিশ 163 ধারা জারি করে 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে। এর মধ্যে বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আইন মেনে অকুস্থল থেকে প্রায় 100 মিটার দূর থেকে পরিদর্শন করেন এবং বলেন, তারা আইন মানা বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, তার বাড়ি 10 কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও তিনি ঘটনাস্থলে যাননি এবং রাজধর্ম পালন করেননি। তিনি জানান, শাসক দল কর্তব্য পালন না করায় বিরোধী দলকে এগিয়ে আসতে হয়েছে। এদিকে দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুভেন্দুরা মিছিলের পরিকল্পনা করলেও 163 ধারার কারণে তা বাতিল হয়। পরে হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে শুক্রবারের অনুমতি পান। হেলিকপ্টারে করে গঙ্গাসাগর যেতে যেতে এসআইআর নিয়ে কবিতা লিখে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যে বইগুলো বেরিয়েছে সেগুলো বলেছেন স্কুলে পড়াতে হবে। যেদিন থেকে ওনার বই পড়ানোর কথা বলা হলো সেদিন থেকে বাংলার ছেলেমেয়েরা বাংলা পড়াই ছেড়ে দিল, স্কুলে যাওয়া ছেড়ে দিল। এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন। হেলিকপ্টার করে গঙ্গাসাগর যাচ্ছিলেন, তখন মাথায় এসে কবিতা লিখে ফেলেছেন এসআইআর নিয়ে আর কি নিয়ে। আগে যে কয়েকটা কবিতার বই বেরিয়েছে সেগুলো মাঝে মধ্যে বলতেন, সেই কবিতাগুলো বলা হয়েছে স্কুলে পড়াতে হবে, লাইব্রেরিতে দিয়েছে। যেদিন থেকে ওনার বইগুলো স্কুলে পড়ানো শুরু হলো সেদিন থেকে ছেলেমেয়েরা বাংলা পড়া ছেড়ে দিল, বাংলা স্কুল উঠে গেল। মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বে।
এই অবস্থা হয়েছে। গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বন্ধ লক্ষ্মীর ভান্ডার, রিপোর্ট চাইল হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না প্রায় 7,000 মহিলা। অভিযোগ, গত সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ 5 মাস ধরে তাদের ভাতা বন্ধ রয়েছে। প্রকল্প অনুযায়ী তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক 1200 টাকা এবং অন্যান্যরা 1000 টাকা পান, যা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। কিন্তু অন্যান্য এলাকায় টাকা পৌঁছলেও শুধু এই গ্রাম পঞ্চায়েতের মহিলারা বঞ্চিত রয়েছেন। এই বঞ্চনার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, মামলার কারণে কোনোভাবেই প্রকল্পের টাকা বন্ধ রাখা যাবে না। মামলাকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, সবাই টাকা পাচ্ছে, শুধু এই এলাকার মহিলারা পাচ্ছেন না। রাজ্যের পক্ষে আইনজীবী অমল সেন জানান, নারী ও শিশু কল্যাণ দপ্তরের অভিযোগ জমা পড়েছে, অনুসন্ধান চলছে এবং রিপোর্ট জমা দেওয়া হবে। আদালত 17 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট চেয়েছে। এদিকে রাজনৈতিক উত্তাপ রয়েছে একাংশের দাবি, গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকায় টাকা আটকে দেওয়া হয়েছে। ময়না বিধায়ক অশোক দিন্দা এমন অভিযোগ তুলেছেন, যদিও শাসক শিবির রাজনীতিকে দূরে রাখার কথা বলেছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য ভাঙড়ে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ভুমরু গ্রামে লক্ষ্মী এলো ঘরের সিনেমা প্রদর্শনী সভার আয়োজন করে ভোগালী 2 তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রকাশ্যে আইএসএফ এর কর্মী সমর্থক ও সাধারণ মানুষকে হুঁশিয়ারি দেন। শওকত মোল্লা বলেন, আইএসএফ এ ভোট দিলে মমতা ব্যানার্জির দেওয়া ঘর মিলবে না। তিনি আরো বলেন, ডাল ভাত কবে খেয়েছেন ভুলে যাও, এটা খুব পরিষ্কার কথা। যদি আগামী দিনে শুধরে যান তাহলে টাকা পাবেন, তাও ভোটের আগে নয়, ভোটের পরে। তিনি জানান, কথা যেমন বলছেন কাজেও প্রমাণ করে দেবেন, না করতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। এতে বিরোধীদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাল্টা দক্ষিণ 24 পরগনার আইএসএফ এর জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা বলেন, শওকত মোল্লা দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করছেন। সাধারণ মানুষের ওপর ভরসা না থাকায় হুমকির আশ্রয় নিচ্ছেন। ঘরের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, মমতা ব্যানার্জির টাকা নয়। বিজেপি নেতা দিলীপ হালদার বলেন, শুধু ভুমরু গ্রাম নয়, সারা পশ্চিমবঙ্গে জবরদস্তি হুমকির রাজ শুরু হয়েছে। ঘর পাওয়াদের থেকে তোলাবাজি হচ্ছে, আবার ভোট না দিলে ঘর দেব না এমন হুমকিও চলছে। বলিউড কাঁপানোর আগে কংগ্রেসের মঞ্চেই ছিল পছন্দের অরিজিৎ সিং সম্পর্কে গোপন তথ্য ফাঁস অধীরের। গায়ক অরিজিৎ সিং এর প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বিনোদন জগতে তোলপাড় শুরু হয়েছে। অনুরাগীদের মন খারাপের মধ্যে এই বিষয়ে মুখ খুলেছেন মুর্শিদাবাদের ভূমিপুত্র তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অরিজিতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অধীর চৌধুরী অরিজিতের অতীত জীবনের এক অজানা অধ্যায় তুলে ধরেন। তিনি জানান, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎকে ছোটবেলা থেকেই চেনেন তিনি। একসময় কংগ্রেসের যে কোনো প্রোগ্রাম বা কর্মী সভার উদ্বোধনী সঙ্গীত গাইতেন অরিজিৎ। অধীর আরো বলেন, খুব ভালো ছেলে, খুব ভালো গান গায়, আজও এত বড় জায়গায় পৌঁছেছে। ও শুধু আমাদের জেলার গর্ব নয়, সারা দেশের গর্ব। অধীর চৌধুরীর মতে, অরিজিতের মতো শিল্পীর কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকা উচিত নয়। তিনি নিশ্চিত সিনেমার গান না গাইলেও অরিজিতের সৃষ্টিশীলতা থেমে থাকবে না। দ্বিতীয় বিয়ে করে বিপাকে, গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিনের আর্জি হিরণের। খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ে করে বিপাকে পড়েছেন। বারাণসীর ঘাটে ঋতিকা গিরির সঙ্গে হিন্দু রীতিতে বিয়ে করেন তিনি। ঋতিকা তার প্রাক্তন ব্যক্তিগত আত্মসহায়ক ছিলেন এবং দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল দুজনের। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে হুলস্থুল পড়ে যায়। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি। অনিন্দিতা অভিযোগ করেন, ঋতিকা তার মেয়ের থেকে মাত্র 2 বছরের বড়। সম্পর্কে থাকাকালীন হিরণ তাকে ও তার মেয়েকে শারীরিক অত্যাচার করতেন। গত সপ্তাহে আনন্দপুর থানায় হিরণ ও ঋতিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অনিন্দিতা। হিরণ মুখ খোলেননি, বিয়ের ছবি নিজে পোস্ট করে মুছে দেন। ঋতিকা বলেন, তাদের অনেক আগে বিয়ে হয়েছে এবং 5 বছর ধরে একসঙ্গে থাকছেন। গত 28 জানুয়ারি হিরণ সংবাদ মাধ্যমকে জানান, তিনি চেন্নাইয়ে ছিলেন, এখন কলকাতায়। অনিন্দিতার মামলার ভিত্তিতে গ্রেপ্তারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন হিরণ। তার আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের কাছে দ্রুত শুনানির আর্জি জানান। উল্লেখ করে হিরণ বিজেপির বিধায়ক। আদালত আবেদনের অনুমতি দিয়েছেন, তবে শুনানির তারিখ চূড়ান্ত হয়নি। আনন্দপুর থানায় এখনো আদালতের কোনো কাগজ আসেনি। হিরণ অনিন্দিতা ও মেয়ে নিয়াশার সঙ্গে যোগাযোগ করেননি।
বনগাঁয় মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্রী তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। তিনি সেই ব্যক্তি যিনি গত 25শে জানুয়ারি নয়া গোপালগঞ্জ যুব সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে হেনস্থা ও অপমানের ঘটনা ঘটান। শাস্ত্রী মিমিকে মঞ্চ থেকে নামতে বলেন এবং পরে এই বিষয়টি নিয়ে মিমি সরব হলে তাকে হুঁশিয়ারি দেন। মিমি চক্রবর্তী বনগাঁ থানায় সরাসরি শ্রী তনয় শাস্ত্রীর নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ মাধ্যমকে মিমি বলেন, যে দোষ করে সে শাস্তি পাবে। এতদিন ধরে আমার ওপর হেনস্থা চলছিল, আমার নামে বারবার মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছিল। প্রত্যেক চ্যানেলে, প্রত্যেক মিডিয়ায় সবকিছু প্রকাশ্যে উঠে এসেছে। চুপ থাকারও একটা সীমা থাকে। আর একজন নারী হেনস্থার শিকার হলে সেটাকে গুরুত্ব না দিয়ে ঘটনা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে যে লেট হয়ে আসার অভিযোগ প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি 2010 সালের আগে থেকে ইন্ডাস্ট্রিতে আছি। কেউ বলতে পারবে না যে আমি কোনো অনুষ্ঠানে 5 মিনিট দেরি করে পৌঁছই, বরং আমি সাধারণত 10 থেকে 15 মিনিট আগে পৌঁছে যাই। আজ একজন নারী হেনস্থার শিকার হয়েছেন, সেই বিষয়টি পিছনে রেখে মিথ্যা প্রচার করা হলে এরই ফল হবে। এটা শেষ নয়, এটা শুধু শুরু। আমি এই ঘটনার শেষ দেখব, এবার অবশ্যই দেখব। নবান্নের সামনে কর্মসূচি নিয়ে শুভেন্দুর আবেদন খারিজ করলো হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্নের গেটের সামনে ধর্ণা দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ এই রায় দেন। শুভেন্দু অধিকারী ও বিজেপি নবান্নের সামনে ধর্ণা দেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। অভিযোগ ছিল পুলিশ তাদের ধর্ণার অনুমতি দেয়নি। একক বেঞ্চ বিচারপতি শুভ্রা ঘোষও আবেদন খারিজ করেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, নবান্নের সামনে ধর্ণা দেওয়া যাবে না। আদালতের পর্যবেক্ষণ, মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট নিরাপত্তা রয়েছে। এমন ধর্ণা কর্মসূচি হলে নিরাপত্তা ও নবান্নের সামনে শান্তি বিঘ্নিত হতে পারে। আদালত প্রশ্ন তোলে, নবান্নের সামনেই যদি ধর্ণা করতে হয় তাহলে মন্দিরতলা বাস স্ট্যান্ডে কেন নয়? দূরত্ব তো মাত্র 1.5 কিলোমিটার। আদালত অনুমতি দিয়েছে মন্দিরতলা বাস স্ট্যান্ডে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা দেওয়ার। তবে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। উস্কানিমূলক বক্তব্য বা গালিগালাজমূলক ভাষা ব্যবহার করা যাবে না। মাইক্রোফোন ব্যবহার নিষিদ্ধ এবং শব্দ দূষণ সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবে মানতে হবে। 16 জানুয়ারি শুভেন্দু জানিয়েছেন নবান্নের সামনে ধর্ণা দেবেন। সেই মতো হাইকোর্টে আবেদন করা হয়, কিন্তু একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ দুই জায়গাতেই খারিজ হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।